আমায় ছেড়ে দাও মা, আমি ইচ্ছে করে ওর চুল ছিঁড়িনি, চুলে জ্বর ছিল তাই। আমি যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সে কোথায়? কি রে পোড়ামুখী, তোর এখনো রান্না হলো না? সকাল থেকে কি করলি শুনি? একটা কাজও তো করিসনি। না মা, সব কাজ করেছি, শুধু রান্নাটাই বাকি। এই তো রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। সব কাজ করেছিস? তাহলে উঠোনে যে কাপড়গুলো রাখা আছে ওগুলো কি? তোর মরা মা এসে ধুয়ে দিয়ে যাবে? তা কেন মা, আমি রান্না শেষ করেই ধুয়ে দেব। এক হাতে সব সামলাতে হিমশিম খেয়ে যাই। মা, আমার খুব খিদে পেয়েছে। কি রে মিলি, রান্না হয়নি? আমি খাবো কখন? মা, তুমি কিছু বলছো না কেন? আহা মা, তুই আবার রান্নাঘরে আসতে গেলি কেন? তুই যা, ঘরে যা, তোর মুখখানা কালো হয়ে যাবে না আবার? হ্যাঁ তাই তো, যা বোন, ঘরে যা। এই তো আমার রান্না হয়ে গেছে, তুই গিয়ে বস, আমি তোকে খেতে দিচ্ছি। মা, বলছিলাম কি, সকাল থেকে এত কাজ করছি, খিদেও পেয়েছে খুব। আমিও তোমাদের সাথে বসে একটুখানি খেয়ে নি, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে একটুখানি খেয়ে নেই বলে সাহস তো কম না। যেই দেখেছিস আমার মেয়েটা খেতে বসেছে অমনি লোভ ধরে গেল, তাই না? পোড়ামুখী, আগে গিয়ে কাপড়গুলো ধুয়ে আন। কি রে মিলি, কাপড় ধুচ্ছিস বুঝি? তা তোর গায়ে জোর নেই বুঝি? শরীরটা যে আর চলছে না চাচি। নিশ্চয়ই সকাল থেকে কিছু খাসনি। কত সুন্দর মুখখানা শুকিয়ে গেছে একবারে। ঠিক বলেছেন ভাবি, মিলির মতো মেয়ে গ্রামের দুখানা আর নেই। কাজই যেমন চটপটে, দেখতেও অনেক সুন্দর। তোর বাপ যখন মমতাকে বিয়ে করে আনলো সেদিনই বুঝেছিলাম সাক্ষাৎ দজ্জাল। বাপ রে, কথার কি ধার, যেন বুক চিয়ে কলিজায় গিয়ে লাগে। আর তার মেয়ে নীলা, যে চেহারা, তার আবার কি গর্ব। অহংকারে যেন মাটিতেই পা পড়ে না। ওই মেয়েকে নিয়ে যত আহ্লাদ, আর মিলি যেন ওই বাড়ির কাজের মেয়ে। এভাবে বলো না চাচি, মা আমার বোনের তুলনায় একটু কম ভালোবাসে, তবে মা খারাপ নয়। তুই একদম মাটির মানুষ রে। তোর জন্য দোয়া করি রে মা, যার ঘরে বউ হয়ে যাবি তারা যেন তোকে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখে। ভাবি, চলুন এবার যাওয়া যাক। এই যা, ধুয়ে আনা কাপড়গুলো তো আবার সব নোংরা হয়ে গেল। আর আপনি আঘাত পাননি তো? না না, আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? আমি দুঃখিত, আমার জন্য আপনার কাপড়গুলো আবারও নষ্ট হয়ে গেছে। কাপড়গুলো আমি আবারও ধুয়ে নেব। এ কি, আপনি তো হাতে ব্যথা পেয়েছেন। আহা, আপনি এত ব্যস্ত হবেন না। আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান, আর আমাকেও কাপড়গুলো ধুয়ে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, না হলে কপালে দুঃখ আছে। কি করছিস রে বোন? কি সুন্দর দেখাচ্ছে তোকে। সুন্দরকে তো সুন্দর দেখাবেই, আমি কি আর তোর মতো এমন ভিখিরির মতো থাকি নাকি? আমি সবসময় নিজের যত্ন নেই। আমি তো সারাদিন কাজ করি, তাই এসবের সময় হয় না, আর আমার ইচ্ছেও করে না রে। সাজলে কি তোকে সুন্দর লাগবে নাকি? আমার মেয়ের মতো গ্রামে এত সুন্দর আর কেউ আছে নাকি? যেমন সুন্দর রূপ তেমন সুন্দর চুল। দেখবি খুব ধনী ঘর থেকে আমার মেয়ের বিয়ে আসবে। আমিও দোয়া করি মা, বোনের অনেক বড় ঘরে বিয়ে হোক। আয় বোন, আমি তোর চুলগুলো অনেক সুন্দর করে বেঁধে দিই। দেখিস চুলগুলো আবার ছিঁড়ে ফেলিস না যেন, ভালোভাবে বেঁধে দিবি। ও মা গো, উড়ে গেলাম গো, মা মরে গেলাম। উহ, চুলগুলো সব ছিঁড়ে ফেললো গো। উহ, কি ব্যথা পেয়েছি। তুই আমার মেয়ের চুলগুলো সব ছিঁড়ে ফেলতে চেয়েছিলি, তাই না? এবার দেখ কেমন লাগে। মা, আমায় ছেড়ে দাও মা, আমি ইচ্ছে করে ওর চুল ছিঁড়িনি, চুলে জ্বর ছিল তাই। আমি কিছু বুঝি না ভেবেছিস? যেই শুনেছিস আমার মেয়ের ধনী ঘর থেকে বিয়ে আসবে অমনি আমার মেয়ের ক্ষতি করতে চাইছিস, তাই না? হিংসে হচ্ছে তোর? না মা, আমি
সত্যি বলছি। এ কি করছো গিন্নি? মেয়েটাকে ওভাবে মারছো কেন? মারছি কি সাধে? তোমার মেয়ের এত বড় সাহস আমার মেয়েকে দেখে হিংসে করে, আমার মেয়ের চুল ধরে টান দেয়। বিশ্বাস করো বাবা, আমি ইচ্ছে করে ওর চুল ধরে টান দিইনি। চুলের অনেক জ্বর ছিল, তাই একটু ব্যথা পেয়েছে। আমি সবই বুঝি রে মা, কিন্তু আমি তোর জন্য কিছুই করতে পারি না। ন্যাকামো দেখে বাঁচি না। চল নীলা, ঘরে চল। বাবা শফিক, এভাবে আর কতদিন চলবে? তোর মায়ের তো বয়স হয়েছে, আর তুই তো এখন ভালো ব্যবসা করছিস। এবারে অন্তত বিয়েটা করে নে। বাবা, তুমি আবারও শুরু করলে? তোমার আর মায়ের কি আমার বিয়ে ছাড়া আর কোনো কথা নেই? বাবা, তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে আমাদের বলতে পারিস। আমরা তোর পছন্দ করা মেয়েকে এবারে বউ হিসেবে মেনে নিব। কি রে, কথা বলছিস না যে? কোন ভাবনায় ডুবে গেছিস? না মা, আমার একটি মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু আমি তাকে ঠিকঠাকভাবে চিনি না। মেয়েটাকে দেখে আমার খুব ভালো লেগেছে, দেখতে খুব সুন্দর, নম্র, ভদ্র, সুশীল। যদি তোমরা রাজি থাকো তাহলে আমি ওই মেয়েকে বিয়ে করতে পারি। কোথায় বাড়ি, নাম ঠিকানা কি তোর জানা আছে? তাহলে বল, আমরা না হয় সেখানে লোক পাঠাবো। সব কিছু আমি জানি না, তবে কোথায় থাকে তা আমি বলতে পারি। বাড়িতে কেউ আছো নাকি? বলি ও মমতা, বাড়িতে আছো নাকি? বলি আসছি আসছি। কি হয়েছে রহিম ভাই, এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? তোমার তো কপাল খুলে গেল। তোমার মেয়ের জন্য বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেছে। তোমার মেয়েকে ধনী এক ছেলের খুব পছন্দ হয়েছে, সে তোমার মেয়েকে বিয়ে করতে চায়, তাই তারা সেই সম্বন্ধ পাঠিয়েছে। আমি জানতাম আমার মেয়ের ধনী ঘর থেকে সম্বন্ধ আসবে। তা ঠিক আছে রহিম ভাই, আপনি তাদেরকে আসতে বলুন। আলহামদুলিল্লাহ, বোনের জন্য বড় ঘরে বিয়ে ঠিক হয়েছে। এটা খুবই খুশির কথা। বোনের জন্য সত্যিই খুব খুশি লাগছে। দীক্ষা তো দেখাতে হবে না, কে জানে তোর নজর লেগে আবার কি অঘটন ঘটে। শোন, এখন থেকে আমার মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবি। তোর মতো পোড়া কপালের ছায়া যেন আমার মেয়ের উপর না পড়ে। কিরে মিলি, কাঁদছিস কেন? আর তোর হাত পুড়লো কিভাবে? আমার তো কপালটাই পোড়া চাচি, হাত পুড়ে যাওয়া তো সামান্য ব্যাপার। এভাবে কেন বলছিস? কি হয়েছে আমায় খুলে বল। রান্না করার সময় আগুনের কাঠ দিয়ে মেরেছিল মা, তাই হাতটা পুড়ে গেছে। মা অবশ্যই ইচ্ছে করে এমনটা করেনি। আর আজ বোনের বিয়ের সম্বন্ধ এসেছে, সেই জন্য মা আমায় অপয়া অলক্ষণে আরো কত কি বলল। তোর মা একটু বেশি বেশি করছে। চল তো তুই আমার সাথে, এবার তোর মাকে আমি দেখছি। না না চাচি, তুমি বাড়ি গেলে মা আমায় আরো বকবে আর তোমাকে অপমান করবে। সে আমি দেখে নেবক্ষণ, তুই চল আমার সাথে। মমতা ভাবি, মমতা ভাবি। কি হলো কি ভাবি, এভাবে চেঁচামেচি করছেন কেন? এই পোড়ামুখে আবার কিছু করেছে নাকি? আজ আমি তোকে মেরেই ফেলবো। মেয়েটাকে মেরে ফেলার বাকি কোথায় রেখেছেন আপনি? রোজ রোজ মেয়েটার উপর এমন অত্যাচার করলে তো মেয়েটা একদিন মরেই যাবে। এই যে মেয়েটার হাত পুড়েছে, তা আপনি দেখেননি? আর দেখবেনই বা কি করে? দোষী তো আর নিজের দোষ দেখতে পায় না। ও ফকিন্নির বাচ্চা, আবার গোয়েন্দা লাগিয়েছে আমাকে কথা শোনাতে। মেয়েটার উপর এত অত্যাচার না করলে কি হয় না ভাবি? গ্রামের সবাই জানে আপনি ওর ওপর কিরকম অত্যাচার করেন। শুনলাম তো নীলার জন্য নাকি বিয়ের ঘর এসেছে, তা সেও তো পরের ঘরে যাবে। ও যেন আবার আপনার মতো না হয়। আমার মেয়ের জন্য ধনী ঘরের লোক এসেছে, মেয়েকে আমার রাজরানীর মতো করে রাখবে। দেখে নিও তোমরা, এক একজনের হিংসে দেখো। একটা কথা সব সময় মনে রাখবেন ভাবি, অহংকার পতনের মূল। এই চলো চলো সবাই এখান থেকে। এই হলো আমার মেয়ে নীলা। মেয়ে আমার খুব লজ্জাবতী ও গুণবতী। উনি বুঝি আপনার ছোট মেয়ে? আমি যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সে কোথায়? সে কি বাবা, আমার তো এই একটাই মেয়ে। তুমি
তুমি তো আমার মেয়েকে পছন্দ করে এখানে এসেছো, আর এই তো সে তোমার সামনে বসে আছে। আপনাদের কোথাও ভুল হচ্ছে। মা, আমরা কি অন্য বাসায় চলে এসেছি? কি বলছিস বাবা তুই? তুই যে মেয়ের কথা বলেছিলি, অনেক খোঁজাখুঁজি করে আমরা ওই বাড়িতেই তো এসেছি। কিন্তু এই সেই মেয়ে না। আমি যাকে পছন্দ করেছি সে এই মেয়ে নয়। সে নূরের মতো সুন্দর। আহা, আপনি, আপনার মুখে কিসের দাগ এগুলো? আরে আপনি, এর মানে আমার বোনের জন্য আপনি সম্বন্ধ নিয়ে এসেছেন? মা, উনি খুব ভালো। মুখপুরি, তুই এখানে কি করছিস? তোকে বলছিলাম না এখানে তোর মুখ না দেখাতে। কি করছেন আপনি? ওকে এভাবে বকছেন কেন? আর বলো না বাবা, এ আমার সৎ মেয়ে। এই মেয়েকে কতবার বলেছি এখানে যেন না আসে, একটা কথাও শোনে না। আমি জানতাম সে আপনার মেয়ে, আর আমি ওনাকে পছন্দ করেই এখানে এসেছি। এসব আপনি কি বলছেন? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না মা, আমার ছেলের কোনো ভুল হচ্ছে না। সে যা যা বলেছিল সব গুণই তোমার মধ্যে রয়েছে। আমি চাই তুমি আমার বাড়ির বউ হয়ে এসো, নাকি এমন মায়ের সন্তানকে আমার ছেলের বউ বানাবো যে মানুষকে মানুষ মনে করে না। মা এমন হলে তার মেয়ে কেমন হবে তা আমাদের বোঝা হয়ে গেছে মা। না না, আপনারা এসব কি বলছেন? মা, আমার আর ধনী ঘরে বিয়ে হবে না। লোভী মেয়ে এবং মা, আপনারা মেয়েটার উপর কতটা নির্যাতন করেছেন তা তো দেখেই বোঝা যাচ্ছে। মিলি, আমি আপনাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। সেখানে আপনি আমার বউ হয়ে যাবেন। সেখানে আপনার সম্মান, ভালোবাসা ও আদরের কোনো কমতি হবে না। আপনি কি আমায় বিয়ে করবেন? মিলি মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর তারা মিলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে প্রতিবেশীরা মমতাকে নানা ধরনের কথা বলতে শুরু করে। মমতা ভাবি, একটা কথা সব সময় মনে রাখবেন, উপরওয়ালা এতিমের হক কখনো মারেন না, আর অহংকার, লোভ, হিংসার সব সময়ই পতন ঘটে।